কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। গোপালগঞ্জ নিয়ে একটা রাজনীতির খেলা চলছে দেশে এবং বিদেশে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে গোপালগঞ্জে গণগ্রেপ্তার চলছে না, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে হরতালে ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ, তবে কোথাও দেখা যায়নি এই হরতালের প্রভাব। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছিল আওয়ামী লীগের 4 সংগঠন। গোপালগঞ্জে সরকারের ক্র্যাকডাউন চলছে। ক্র্যাকডাউন শব্দটা আমরা যতই শুনি, বাংলাদেশের একটা ডিফারেন্ট ধরনের মিনিং আছে। আমরা বুঝতে পারি এখানে এমন কিছু হচ্ছে যেটা আমাদের গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন করে। এটা কোনো অন্যায় করেনি জামাত, জামাত বিনা পয়সায় নেয়নি, জামাত টাকা নিয়েছে ভাই, টাকা দিয়ে তারপরে নিয়েছে। এটা কোনো অন্যায় করে ফেলেছে। আমি যদি সিনেমা করার জন্য ট্রেন ভাড়া করতে পারি, তাহলে ওনাদের লোকজন আনবার জন্য করতে পারে না? আপনার যদি কোনো আত্মীয় স্বজনের বিয়ে শাদী থাকে তাদেরকে বলেন না করতে, 28 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে ভাড়া করুক, করে এসে চালাক, আমরা তো কিছু বলবো না। লন্ডভন্ড সকল হিসাব নিকাশ, পরগাছা দিয়ে বাংলা চলবে না, বাংলা চলবে নিজ সন্তানদেরকে দিয়ে। গোপালগঞ্জের সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কিন্তু আওয়ামী লীগ আবার নতুন করে ফুঁসে উঠেছে। একের পর এক তারা হরতাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এদিকে প্রশাসন কিন্তু মনে করেন যে সবটিরে একদম পাছায় বেড়ে লাল করতেছে। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে গোপালগঞ্জবাসীর উপরে নির্বিচারে তাদের উপরে হামলা বন্ধ করুক, গণবিচার গ্রেপ্তার এটা বন্ধ করুক সরকার, এরকম কথা অনেকে বলছে। দেখেন গোপালগঞ্জে সেদিন যে ঘটনাটা ঘটেছে, এনসিপির নেতাকর্মীরা গিয়েছিল একটা সমাবেশ করতে, যদি তারা কোনো সমস্যা না করতো, ভালোভাবে যদি সমাবেশটা করে চলে আসে, কিছুই হতো না। কিন্তু আগ বাড়িয়ে কিন্তু গোপালগঞ্জ বাসী বা আওয়ামী লীগের পেতাত্তারাই কিন্তু আগে হামলা করে, যার কারণে কিন্তু পুলিশ, আর্মি বা সেনাবাহিনী যারাই ছিল তারা কিন্তু পরবর্তীতে কিন্তু অ্যাটাক করে। আগে কিন্তু শুরু করে গোপালগঞ্জের সেই অবৈধ হাসিনার সন্তানেরা। তো এখন মনে করেন যে তাদের নামে শত শত মামলা হয়েছে, যেই কারণে এখন গোপালগঞ্জের পুরুষ গ্রাম থেকে পালিয়ে বেড়াচ্ছে। কেন পালাস কেন? তোরা তো বেটা সওয়াল, এত পারিস, এখন পালাস কেন? ঠিক আছে, তো গোপালগঞ্জে মনে করেন যে এখন মহিলা ব্যতীত পুরুষ মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই গ্রামটা এখন পুরুষবিহীন হয়ে যাচ্ছে আতঙ্কে। কারণ তারা জানে বাড়িতে থাকলেই পাছায় বাইরে লাল করে থানার মধ্যে মনে করেন ঢুকাই দিবে। যাই হোক, আরেকটা বিষয়, গতকাল জামাত ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা মহাসমাবেশ হলো, তারপরেই কিন্তু এই জামাত ইসলামের মহাসমাবেশ, এই দুইটা সমাবেশকে কেন্দ্র করে কিন্তু একটা ইতিহাস তৈরি হলো। সেটা ইতিমধ্যে আমরা জানলাম যে ইতিহাস তৈরি করার কারণে, আলেম ওলামাদের এই ইতিহাস হওয়ার কারণে মোটামুটি কিছু রাজনৈতিক দল চুপসে গেছে, ভয়ে তারা চুপসে গেছে যে আগামী নির্বাচন, এতদিন তারা মনে করেছিল তারা নিশ্চিত ক্ষমতায় যাবে এবং আগামী বাংলাদেশের ক্ষমতার চেয়ার তাদের পাছার নিচে যাবে, এটা তারা একদম নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই আলেম ওলামারা যেই খেলাটা দেখিয়েছে, যেইভাবে তারা সমাবেশটা করেছে, সারা বাংলাদেশ থেকে যেইভাবে তাদের শ্রোতারা, ভক্তরা, কোরআনের প্রেমিকরা যেইভাবে ছুটে এসেছে, এটার কারণে কিন্তু তারা একটু চুপসে গিয়েছে বা ভয় পেয়ে গিয়েছে। তারা ভাবা অলরেডি শুরু করে দিয়েছে, হয়তো টুপিওয়ালারা যারা রাজাকার বলে, তারা এভাবে বলছে যে রাজাকারেরা আগামীতে হয়তো দেশটা দখল নেবে। তো ছোটবেলা থেকে শুনে আসছি কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, হয়তো সেই দিনটা আমরা আগামীতে দেখতে যাচ্ছি, যেটা প্রমাণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং জামাত ইসলামের মহাসমাবেশ। যাই হোক, আমি কথা বাড়াবো না, ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনাটি আমি সাজিয়েছি। কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিশেষ আলোচনাগুলো শুনে আসি। জামাতে ইসলামের 19 তারিখে যে সমাবেশটা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এটাকে মানে বিতর্কিত করবার জন্য মানুষ অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই ভাই। আপনারা দেখছেন গতকালকে যে সমাবেশ হয়েছে, এটা রেকর্ড মানে আপনারা যদি ইতিহাস দেখতে চান তাহলে দেখবেন এই সোহরাওয়ার্দী উদ্যান এই গত মাসের ইসলামী আন্দোলন বা চরমনায়ের পীর সাহেবের দল যে মিটিংটা করছিল, কানায় কানায় পূর্ণ ছিল, আর গতকালকে কানায় কানায় পূর্ণ ছিল। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন তখন হয়েছিলেন।
এছাড়া কেউই পারে নাই। আওয়ামী লীগের 17 বছরে কোনোদিন এটা পুরো করতে পারে নাই, বিএনপি তো পারেই নাই। এবং এটা ইতিহাস হয়ে রইল এই সোহরাওয়ার্দী উদ্যান এইভাবে আর ভবিষ্যতে অন্য কেউ পারবে কিনা এই ইসলামী দলগুলো ব্যতীত এটা ভবিষ্যৎ বলবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে মানুষগুলো এখানে আসছে, আপনারা খবর পেয়ে গেছেন অলরেডি, যারা নিজস্ব খরচে এসছে। হ্যাঁ, ট্রেন পেয়েছে, ট্রেন নিয়ে পরে কথা বলছি, আবার এই কন্টেন্টের মূল বক্তব্যই ট্রেন। খাবারটা নিয়ে এসছে, ওখানে উজু করবার জন্য সমস্ত ব্যবস্থা ছিল, নামাজের ব্যবস্থা ছিল, টয়লেট ছিল, অ্যাম্বুলেন্স ছিল, ভ্রাম্যমাণ হাসপাতাল ছিল। এরা যখন চলে যাবে প্রতিটি উচ্ছিষ্ট ওরা তুলে নিয়ে যাবে, এই প্রমাণও ইসলামী দলগুলোর মধ্যে আছে। জামাতের আমির আজকে কী বলেছে আপনারা শুনেছেন। আমাদের সবচেয়ে বড় সুখের ব্যাপার হলো আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য উনি ফাইট করছেন, উনি চাচ্ছেন আমরা যেন ভোটার হই, এবং এটা হতেই হবে। এবং আজকের এই সমাবেশের পর একটা জিনিস আমরা সবাই কনফার্ম হয়ে গেছি, পিআর পদ্ধতি ব্যতীত বাংলাদেশে ইলেকশন সম্ভব নয়। জামাতকে অখুশি করে বা টেক্কা দিয়ে বা জামাতের দাবিগুলো, এটা তো শুধু জামাতের দাবি নয়, এটা এনসিপির দাবি, অন্যান্য অনেক দলের দাবি, একমাত্র বিএনপির দাবি এটা নয়। সেটা কী কারণে বিএনপি এটা চাচ্ছে না, এটা নিয়ে অন্য বিশ্লেষণ আছে, সেই ব্যাপারে আমরা লাইভে গেলাম। আপনারা দেখেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তৃতা দেওয়ার সময় প্রথম অসুস্থ হয়ে পড়ে যান, তারপর তাকে তুলে 1-2 মিনিটের মধ্যে আবার উনি সুস্থ হয়ে ওঠেন, আবার দাঁড়ান বক্তৃতা দিতে, তারপর আবার পড়ে যান, তারপরে ওনার সেখানে শুশ্রূষা করা হয় এবং উনি বসে বসে ওনার বক্তৃতা শেষ করেছেন। আমি বুঝি না আল্লাহর কি কেরাসমতি, এমন বয়স্ক একটা মানুষ এবং এমন গরম এই রৌদ্র, মানুষ এমনিতেই বসতে পারে না, এই লক্ষ লক্ষ মানুষের শরীরের শ্বাসের একটা প্রভাব, উনি কী করে এতক্ষণ ওখানে থাকলেন সেটাই প্রশ্ন সবাই। আবার বলবেন না যে উনি বুড়ো হয়ে গেছে, দেশ চালাবে কেমনে। অনেক ক্ষমতা ওনার, অনেক ক্ষমতা। আজকে দেখলেন না, আমরা তো এরকম দেখছি, আর অনেকেই পড়ে গেছে বিভিন্নভাবে, উনি কিন্তু সুন্দরভাবে পড়েছেন। এবং ওনার অ্যাকচুয়ালি এটা হিট স্ট্রোকই বলা চলে, আমি যতদূর বুঝি, আমি তো ডাক্তার না, গরমে এটা হয়েছে। কিন্তু উনি বক্তৃতা শেষ করেছেন, উনি ওনার দাবির কথা বলেছেন, দাবিগুলো আপনারা জানেন, আমি সেই বিশ্লেষণেও যাচ্ছি না। আমার মূল আলোচনা হলো জামাতের ট্রেন বরাদ্দ। আপনারা জানেন জামাত ইসলাম 8টি ট্রেন খুব সম্ভব সরকারের কাছ থেকে, বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ভাড়া করেছে অগ্রিম টাকা দিয়ে, 32 লক্ষ টাকা ওনারা পেমেন্ট করে রাজশাহী থেকে 2টো ট্রেন বা 4টি ট্রেন এবং সিরাজগঞ্জ থেকে 2টো বা 4টি ট্রেন ভাড়া করেছেন। এটা নাকি খুব একটা বড় অন্যায় হয়ে গেছে। আমাদের জুলকার নাইম সাহেব, যিনি অনুসন্ধানী সাংবাদিক, প্রায়শই বিভিন্ন লোকের অপকর্ম অনুসন্ধান করে করে উনি আমাদেরকে জানান দেন, কিন্তু এইখানে উনি অপকর্মের কি সন্ধান পেলেন আমি জানি না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি জুলকার নাইম সামি সাহেবকে, জামায়াতের বেলায় আপনারা তো চুলকানি কেন রে ভাই? আপনি কতটুকু সাংবাদিকতা জানেন আমি জানি না। আপনাকে একটা অন্য গল্প বলি, আমরা যারা সিনেমা বানাই, আমাদের যখন ট্রেনের কোনো শুটিং থাকে তখন আমরা একটা বগি ভাড়া করে দিই। বাংলাদেশে এখন পর্যন্ত কম করে হলো শতখানিক ছবিতে ট্রেনের দৃশ্য আছে, এবং সেই বগিতে আর কেউ উঠতে পারে না, সেটা ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত যায়, তারপর আবার ব্যাক করে। তার মানে সিস্টেম আছে। বাংলাদেশ রেলওয়ের পুরো একটি একটা ওয়াগন ট্রেনকে বুক করে বাংলাদেশে একটা সিনেমা হয়েছে, বহু এক্সাম্পল আছে। তার মানে এটা একটা চিরাচরিত নিয়ম, আপনি মূল্য পরিশোধ করলে, তাদের ডিমান্ড পুরো করতে পারলে, মানে তাদের যেটা নিয়ম আছে সেই মোতাবেক টাকা দিতে পারলে আপনিও ভাড়া করতে পারবেন। আপনি যে আমাদের বুদ্ধি দিলেন না, যারা বিয়ে শাদী করবেন তারাও ট্রেনে ভাড়া করতে পারেন পুরো। হ্যাঁ, যদি কারো হেডম থেকে করুক না, কোনো অসুবিধা নাই, বারণ করবে না তো, বারণ করবে না। আপনার টাকা থাকলে আপনি পুরো বগি ভাড়া করতে পারবেন এবং প্রয়োজনে পুরো ট্রেনও ভাড়া করতে পারবেন। তবে এটা তাদের সাথে একটা বারের মিল থাকতে হবে। শনিবার বা শুক্রবার কিছু কিছু দিনে তাদের ট্রেন মেনটেন্যান্সের জন্য যখন ফ্রি থাকে তখন তারা দেয়। এটা কোনো অন্যায় করেনি জামাত বিনে পয়সায় নেয়নি, জামাত টাকা নিয়েছে ভাই, টাকা দিয়ে তারপরে নিয়েছে। এটা কোনো অন্যায় করে ফেলেছে। আমি যদি সিনেমা করার জন্য ট্রেন ভাড়া করতে পারি, তাহলে ওনাদের লোকজন আনবার জন্য করতে পারে না? আপনার যদি কোনো আত্মীয় স্বজনের বিয়ে শাদী থাকে তাদেরকে বলেন না করতে, 28 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে ভাড়া করুক, করে এসে চালাক, আমরা তো কিছু বলবো না। বা আপনি বোধহয় বিয়ে করেছেন, আপনি তো লন্ডনে থাকেন, আপনি তো বিয়ে না করেন, তাহলে আপনার বিয়ে তো আমরা ভাড়া করে একটা ব্যবস্থা করতাম। তো এই সমস্ত সাবজেক্ট নিয়ে কেন কথা বলেন? আপনি এত বড় একজন সাংবাদিক, আপনি বাংলাদেশের মানুষের কাছে আপনার প্রচুর সুনাম, অনেক আপনার ভক্তকুল আছে, অনেকে আপনাকে বিভিন্ন নামে ডাকে, আমি সেই নামে ডাকছি না। দোসা হিসেবে আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি এই যে নিউজটা করলেন আপনি কী বেনিফিটেড হয়েছেন বলেন তো? আপনার ওখানে তো গিয়ে দেখেন মানুষ কীভাবে গালাগালি করছে। যারা নিউজটা করছে তারা তো কেউ এই কথাটা বলছে না যে জামাত গায়ের জোরে ট্রেন দখল করে এই কারবারটা করেছে। বাংলাদেশে তো এমন প্রমাণ আছে যে যখন দলের মিটিং হয় এরকম ট্রেন পুরো এক্সট্রা ট্রেন দিয়ে ভাড়া করে না, বিনা পয়সায় চলে আসে না এরকম প্রমাণ? লাখো প্রমাণ আছে, আপনি নিশ্চয়ই জানেন সেগুলো। সেটা বিএনপির সময়ই হোক আর আওয়ামী লীগের সময়ই হোক। বিএনপির সময় কি লালমনিরহাট থেকে পাটগ্রামে ট্রেন যায় নাই? পুরো ট্রেন ভাড়া করে, সেটা ভাড়া করে না বুক করে আমি জানি না, হয়তো বা ভাড়া করে গেছে, যায় নাই, সেগুলো বলেন না কেন? কত প্রমাণ চান আপনি যে ট্রেন ভাড়া দেওয়া হয়? এটা শুধু আমাদের দেশে না, আপনি ইংল্যান্ডে থাকেন, আপনি নিশ্চয়ই জানেন ইংল্যান্ডেও ট্রেন ভাড়া দেওয়া হয়। জি, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনারা দেখেছেন ভারতের অনেক সিনেমাতে পুরো স্টেশন এবং ট্রেন লাইন সহ বুক করে তারা শুটিং করে। শুটিং করার সময় কোনো প্রবলেম হয় না। সম্মেলনে যখন মানে তাদের সেই লোকজন আসবে তখন যদি তারা টাকা দিয়ে একটা ট্রেন ভাড়া করে সরকার থেকে প্রপার টাকা দিয়ে, প্রপার কাগজপত্র দিয়ে, তাতে আপনারা চলে গেল। যেমন দেখেন, জামাতে ইসলামী আজকে মহাসমাবেশ করেছে, প্রায় তাদের পছন্দের মতন করে অনেকগুলো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। অবাক কাণ্ড, যেই প্রধান জোটসঙ্গী বিএনপি,
লম্বা সময় ধরে তাদের সঙ্গে আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ সরকারের হাতে তারা মানে ভোগ করেছে। সেই মহাসমাবেশে এনসিপি দাওয়াত পায়, ইসলামী আন্দোলন দাওয়াত পায়, তারপরে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখি, কিন্তু বিএনপিকে জানায়নি এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাদেরকে দাওয়াত দেয়নি। তারপরে দেখেন ঘটনাক্রমে কিভাবে মিলে গেল, আরেকটা ঘটনা দিয়ে সেটা পূরণ হলো। জামাতের আমির বক্তব্য দিতে যে ডাক্তার শফিকুর রহমান তিনি অসুস্থ হয়ে পড়ে গেলেন। এটাও তার রাজনৈতিক তার দৃঢ়তা, তার যেই সংকল্প সেটা দেখিয়েছেন। এটাও একটা শিক্ষা। আমি বলেছি যে এই বয়সে তিনি পড়ে যাওয়ার পরেও তিনি আবার উঠে দাঁড়িয়েছেন, তারপর আবার পড়ে গেছেন, তারপরেও তিনি বক্তৃতা শেষ করেছেন। এটা হচ্ছে কমিটমেন্ট। সেই জায়গা থেকে তিনি দেখিয়েছেন তার দলের প্রতি, মানুষের প্রতি। কিন্তু রাজনৈতিক যে সহমর্মিতার জায়গাটা, সেই জায়গাটা জামাত ইসলাম আজকে দেখাতে ব্যর্থ হয়েছে। সেই জায়গাটা কিন্তু আবার পূরণ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিতে দেখা যাচ্ছে যে ডক্টর মঈন খানকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে গেছেন। এটা হচ্ছে সৌন্দর্য। এবং হাসপাতালে দেখেন তাদের যেই ছবি, এই ছবি প্রমাণ করে যে তাদের মধ্যে যে এই যে রাজনৈতিক সৌন্দর্যটা রাখা, পরস্পরের প্রতি মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, নানান রকম পিয়ার পদ্ধতিতে হবে নাকি আগের পদ্ধতিতে হবে, মানে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত না, নানান বিষয়ে মত পার্থক্য থাকবে। কিন্তু তাই বলে আমি সৌন্দর্য দেখাবো না, একজন আরেকজনের মুখ দেখবো না, যেটা মানে মোটামুটি আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা বেশ প্রতিষ্ঠিত করেছেন যে কাকে বলে হিংসা, কাকে বলে হিংস্রতা, কাকে বলে রেষারেষি, কাকে বলে বিভেদ, সেটা প্রতিষ্ঠা করেছেন। তার বিপরীত একটি রাজনীতি সবাই প্রত্যাশা করছিল। কিন্তু সাম্প্রতিক সময় যে রেষারেষি দেখা যাচ্ছে, যে ধরনের মেরুকরণ দেখা যাচ্ছে, মেরুকরণ হোক কিন্তু বক্তব্য, এক পক্ষ আরেক পক্ষকে চাঁদাবাজ বলছে, দুর্নীতিবাজ বলছে, বিএনপিকে কটাক্ষ করা হচ্ছে এবং সেই সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে যেভাবে তারেক রহমান, জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়ার চরিত্র হনন করার মতন যে কর্মকাণ্ডগুলো হচ্ছিল, তাতে রাজনীতি বিষাক্ত হচ্ছিল। আজকে কিন্তু মানে ঘটনাক্রমে আজকে যদি জামাতের যেই সমাবেশটা ছিল তাতে বিএনপিকে দাওয়াত না দিয়ে, যেইটা মানে খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার হচ্ছিল, তাদের বিশাল এই সমাবেশটা পরিপূর্ণতা হতো যদি রাজনৈতিক সৌহার্দ্য এবং সৌন্দর্যের এই কাজটা করতো বিএনপিকে দাওয়াত দিয়ে। কিন্তু এটা দেখেন আবার সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সেটা পূরণ করে দিলেন। এটা একটা চমৎকার একটা ঘটনা ঘটলো এবং এটাই কিন্তু মানুষ চায় যে এই রেষারেষির বদলে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দৃষ্টান্ত স্থাপন করলেন তার মতন করে, যে তিনি একটা রাজনৈতিক সৌন্দর্য দেখালেন। অন্যদিকে জামাত এই দিক থেকে পিছিয়ে পড়লো যে তারা সেই উদারতাটা দেখাতে পারলো না। তবে আবার শফিকুর রহমানের যেই দৃঢ়তা, সেটাও কিন্তু আবার রাজনীতিতে শিক্ষণীয় ব্যাপার। কিন্তু দেখেন আরেকটা নেতিবাচক ঘটনা ঘটে গেল চকরিয়াতে বুঝলাম যে পাটোয়ারি, নাসরুদ্দিন পাটোয়ারি বলেছে যে শিলং থেকে এক গডফাদার এসছে, এটা বলা উচিত হয়নি। তারপর আরো ইঙ্গিত দিয়ে কথা বলেছে যে এখানে এই অঞ্চলে আর কোনো গডফাদার উত্থান, এটা বোঝাই যাচ্ছে যে বিএনপিকে লক্ষ্য করে। সেখানে আবার কথা বলেছে, ঠিক আছে, এটা তো স্টেজে বলেছে, তারা তো আর রাস্তায় আক্রমণ করে বলেনি। কিন্তু বিএনপি কি করলো, ওই চকরিয়াতে তাদের পথসভা, তাদের যে মঞ্চ, সেটা ভেঙে দিল। এটা কি ঠিক হলো? মোটেই না। এখানে সংঘাত, এখানেই হচ্ছে যে রাজনীতির যে অপরিপক্কতা, সেটা কিন্তু তারা দেখালো। ফলে আজকে এই জন্য শুরুতেই বলছিলাম যে রাজনীতিতে আজকে অনেকগুলো নেতিবাচক দিক আছে, অনেকগুলো ইতিবাচক দিক আছে। গোপালগঞ্জে সরকারের ক্র্যাকডাউন চলছে। ক্র্যাকডাউন শব্দটা আমরা যতই শুনি, বাংলাদেশের একটা ডিফারেন্ট ধরনের মিনিং আছে। আমরা বুঝতে পারি এখানে এমন কিছু হচ্ছে যেটা আমাদের গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন করে। গোপালগঞ্জে এনসিপি যাওয়ার পর যে ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়া কিছু হবারই কথা ছিল, কিন্তু আমরা তো এভাবে চাইনি। আমরা দীর্ঘদিন থেকে চেয়েছি, আমি অন্তত দীর্ঘদিন থেকে চেয়েছি গোপালগঞ্জে কন্টিনিউয়াসলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে, যে অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন রকম মামলার আসামি, সন্ত্রাসী, অস্ত্র এগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে। আমরা যৌক্তিকভাবে অনুমান করছিলাম 5 আগস্টের পর থেকে সারা দেশের বিভিন্ন পর্যায়ের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং তারা একটার পর একটা আস্ফালন দেখিয়ে যাচ্ছিলেন। কিন্তু জরুরি কথা হচ্ছে, এটা তো গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ নন, এটা খুবই ক্ষুদ্র একটা অংশ হবে টোটাল জনসংখ্যার, কিন্তু সেটা করা হয়নি। এখন সরকারের নিজের দল, ডক্টর ইউনূসের নিজের দল, আমি তাকে এভাবেই বলতে পছন্দ করি, এনসিপি, যেহেতু ওখানে গিয়ে মার খাওয়ার পরিস্থিতি হয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে, সুতরাং এখন ক্র্যাকডাউন হচ্ছে, কারফিউ হচ্ছে, ব্লক রেড হচ্ছে। শুধু তা না, আমরা পত্রিকায় দেখেছি পুরুষরা বাড়িতে থাকতে পারছেন না, পুরুষ শূন্য হয়ে পড়ছেন একটা জেলার প্রায় সবগুলো বাড়ি। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা, এটা ভয়ঙ্কর ব্যাপার। শুধু তাই না, দেশের মধ্যেও গোপালগঞ্জ বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে, দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে। কিছু ইনফ্লুয়েন্সার্স আছেন, তারা বাইরে থেকে, কেউ দেশে থেকে বিভৎস ভাষায় গোপালগঞ্জের মানুষকে নিয়ে গালিগালাজ করছেন, ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন। আমরা প্রায় একটা কথা বলতাম আগে শেখ হাসিনার সময়ও, যে ঘৃণা চাষ করেন শেখ হাসিনা, কারণ তিনি মানুষকে বিভক্ত রাখতে চান, বিভক্ত রেখে তিনি শাসন করতে চান। সো ঘৃণা ছড়ানো একটা ফ্যাসিবাদী আচরণ, ভয়ঙ্কর ফ্যাসিবাদী আচরণ। গোপালগঞ্জের বিরুদ্ধে ঠিক একই ধরনের ঘটনা আসলে ঘটছে। গোপালগঞ্জের মানুষ হরতাল লাগবেন, আজই সম্ভবত তাদের হরতাল। কেউ কেউ বলছেন যে প্রথম একটা জেনুইন হরতাল হতে পারে। আমি এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, আমার খুবই রিলায়েবল একজন মানুষ, যার সাথে আমার খুবই ক্লোজ কানেকশন আছে, তিনি এই ঘটনার পর গোপালগঞ্জে গেছেন এবং তিনি তার ভাষ্য মতে, আমার মনে হয় এই ব্যাপারটা কিউরিয়াস, আমার চাওয়া হচ্ছে সাংবাদিকরা এই ব্যাপারে কিছু ভেরিফাই করবেন। গোপালগঞ্জকে নিয়ে যেহেতু এই ধরনের মন্তব্য করা হচ্ছে, সেখানে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দলও
এই ব্যাপার একটা যে তাদের জন্মভূমি, তাদের জেলাকে নিয়ে এই ধরনের ক্যাম্পেইন তারা গ্রহণ করেন না, তারা একসাথ হয়ে যান। আমি এটুকুই বললাম। সাংবাদিকরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলে খুব ভালো হবে। তো সুতরাং এই হরতাল হতে পারে, হতে যাচ্ছে, সুতরাং একটা জেলাকে কেন্দ্র করে বাংলাদেশে যা হতে যাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয়। কারফিউ দেওয়ার মাধ্যমে হয়রানি হচ্ছে, মানুষ অনেক কিছু করতে পারছে না, সাধারণ মানুষের জীবন জীবিকা হ্যাম্পার্ড হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা কোনোভাবেই বর্তমান বাংলাদেশে নিতে পারি না। আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তীব্র সমালোচনার পর তিনি এখন বলছেন লাশ মাটি থেকে তুলে তিনি ময়নাতদন্ত করবেন। এর মধ্যে একজন সনাতন ধর্মের মানুষ ছিলেন, তার সৎকার হয়েছে, সেটা কি করবেন? একটা কথা মনে রাখা দরকার, এইরকম একটা ঘটনার পর গুলিতে মৃত্যু হওয়া মানুষেরও ময়নাতদন্ত করা হয়নি। এগুলো শেখ হাসিনার সময়কার বিষয়, হাসিনা গিনি। অবাক হয়ে যাই এই পর্যায়ে ডক্টর ইউনূসের সরকার নামতে পারে যে এইরকম মৃত্যুর ময়নাতদন্ত না করা। বলতে পারে করেনি, সে করেনি, অথচ সারা দেশের এত আলোচিত বিষয়। আমি কয়েকদিন আগেরই একটা ভিডিওতে এই সময় বলেছি, প্রথম আলোর একটা রিপোর্টে দেখা গেছে যার মৃতের পরিবার আগ্রহ দেখিয়েছেন, চাপ দেওয়ার চেষ্টা করেছেন ময়নাতদন্ত করতে, সেটাও করা হয়নি। সুতরাং এটা খুবই ডেলিবারেট ছিল, আমরা বুঝতে পারি। অথচ কথা ছিল এই 5 জনের ক্ষেত্রে এই রকম বল প্রয়োগ অনিবার্য ছিল কিনা, বল প্রয়োগ ডিসপ্রপোর্শনেট হয়েছে কিনা, এই মৃত্যু এড়ানো যেত কিনা। এড়ানো যেত, কিন্তু এড়ানো হয়নি। এই ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা জরুরি ছিল। এরা আওয়ামী লীগের লোক হোক, আওয়ামী লীগের সন্ত্রাসী হোক, কোনো প্রাণকে আমরা এভাবে যেতে দিতে পারি না। প্রথম থেকে আমি চেয়েছিলাম আইনের চৌহদ্দির মধ্যে থেকে মানবাধিকার নিশ্চিত করে, কথা সবসময় বলতাম, ওখানে অভিযান পরিচালিত ক্রমাগত, নিয়মিত, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস। আজকে 1 বছর পরে এসে এসব করে আদতে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো ঘটনা সরকারের দিক থেকে ঘটানো হচ্ছে। আমরা মনে করি এই জায়গা থেকে সরকারকে সরে আসতে হবে এবং যখন যে কাজ তখন সে কাজটা করতে হবে। আমরা শেখ হাসিনা আবার বাংলাদেশ চাই না। এমনকি শেখ হাসিনার যে জেলা, তার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। সেই জেলার প্রতি আমাদের আর সব জেলার মতো এই দেশের দায়বদ্ধতা। কিন্তু ওই যে বললাম, বাংলাদেশে এটা কিন্তু আমি এখনো বলি, একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ থেকে যেতে পারে না। ওখানে একটা রাজনৈতিক দল সমাবেশ করতে যাবেন, তার উপরে হামলা হবে, তাদের দিক থেকে তেমন কোনো কিছু না হওয়ার পরও তারা মানে ওখানে একটা সমাবেশ করতে গেছেন, তাদের টিপিক্যাল সমাবেশের মতো। হয়তো নাহিদ ইসলাম মার্চ টু গোপালগঞ্জ বলেছেন, খানিকটা উস্কানি মনে হতে পারে, বা এটাকে আমরা ধরে নিল, কিন্তু এই হামলা তারা করতে পারেন না। সুতরাং গোপালগঞ্জের ব্যাপারে আলাদা মনোযোগ দিতে হবে। ওখানে আর্মির গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর হবে, বিএনপি নেতা মিছিল করলে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে, এইরকম কিছু আসলে হতে পারে না। বাংলাদেশের জেলা এরকম একটা জেলাই, সেখানকার মানুষ যদি এখন মনে করেন তারা আওয়ামী লীগকে সমর্থন করবেন, করতেও পারেন, তবে কর্মসূচি করা যাবে না আওয়ামী লীগের নামে, কারণ আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ, তার কর্মসূচি নিষিদ্ধ একটা সংগঠন, মানে দল, এটা বেআইনি হবে, তাদের এটা থেকে দূরে থাকা উচিত। এবং আমরা আসলে চেষ্টা করব, এটা আমি বলি, এটা খুবই হতাশাজনক লাগে যে এত কিছুর পর শেখ হাসিনার সমর্থকরা আছেন। আমরা চেষ্টা করব তাকে, তাদের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা যতটা সম্ভব। আমি জানি না তারা কিভাবে এটা এখনো মনে করেন, তারা সব জানেন না, বা তারা লন্ডভন্ড সকল হিসাব নিকাশ, পরগাছা দিয়ে বাংলা চলবে না, বাংলা চলবে নিজ সন্তানদেরকে দিয়ে জানিয়ে দিলেন 19 জুলাই। বাংলার সকল প্রান্ত থেকে পিপিলিকার মতো ঢাকার অভিমুখে যাত্রা করলেন দেশপ্রেমী, দেশের জন্মভূমি মাটিকে, মাকে যারা ভালোবাসে হৃদয় দিয়ে, শুকনো চিরামুড়ি গুড় নিয়ে হাঁটা শুরু করলেন রাজধানীর দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লন্ডভন্ড আজকের রাজনীতির সকল হিসাব নিকাশ, 19 জুলাইয়ের আগ পর্যন্ত যা হিসাব নিকাশ ছিল কোনোটারই মিল খাচ্ছে না আজকে আমাদের মাথায়। আমরা তাই শেয়ার করছি আপনাদের কাছ থেকে কিছু বুদ্ধি আর পরামর্শ নেওয়ার। কি হবে 19 জুলাইয়ের পরে রাজনীতিতে? কেন এই মৌমাছির মতো মানুষগুলা সারা বাংলাদেশ থেকে চলে আসছেন ঢাকার দিকে? ডাকটা কে দিলেন? কার ডাকে, কার সারাতে আবার কি ঘটে গেল? স্টেজের মাঝে, বক্তব্যের মাঝে ঢেলে পড়লেন মাটিতে পড়েও মাইক ছাড়লেন না। সেকেন্ডের আগেও আমার মৃত্যু হবে না ঘোষণা দিয়ে বক্তব্য চালিয়ে সর্বশেষ কথাটি বলে বিদায় নিলেন জনতার কাছ থেকে। রাতের বেলা চলে গেলেন হাসপাতালে, হাসপাতাল থেকে আবার বাসায় ফিরিলেন। তসনস রাজনীতির মাঠ, সবাই দৌড়াচ্ছে ডক্টর শফিকুর রহমানের কি সংবাদ, চতুর্দিক থেকে লেখালেখি হচ্ছে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে। এই যেন এক কি ক্যারিসমেটিক লিডার, কোন লিডারশিপ পেল জামাত? এমন লিডারশিপ কেন 54 বছর বাংলাদেশের মানুষ পেল না? মানুষের কাছে যেন এখন একটি আফসোসের বিষয় হয়ে দাঁড়াচ্ছে গত 54 বছর তাহলে আমরা কোথায় ছিলাম? এমন কি লিডার আমরা পেলাম, আর এখন কি লিডারের কাছ থেকে কি শুনলাম? বললেন যে আমি আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলতে এখানে আসি নাই, আমি কথা বলতে আসছি অসহায় শিশুর, আমি কথা বলতে আসছি রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, দিনমজুর, ক্ষেতমজুর, সাধারণ অসহায় নারী পুরুষ সকলের, কোন অভিজাত শ্রেণীর মানুষের কথা বলতে আমি এখানে আসি নাই। এই ধিক্কার কাকে দিলেন তিনি? অভিজাত শ্রেণী বলতে কি বোঝাচ্ছেন তিনি? উনি কি অভিজাত শ্রেণীতে নাই? উনি তো একজন পেশাদার ডাক্তার, উনার ওয়াইফ একজন ডাক্তার, উনার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, মেয়ে ডাক্তার। এরপরেও কেন উনি অভিজাত শ্রেণীর কথা বলতে আসেননি বললেন?
ওনার নায়েবে আমির ডাক্তার, ওনার সেক্রেটারি প্রফেসর, নায়েবে আমির প্রফেসর, এই সকল লোকেরা কি অভিজাত শ্রেণীর লোক না? তাহলে অভিজাত শ্রেণী বলতে উনি কাকে বোঝালেন, কাদেরকে বললেন, কাকে অভিজাত শ্রেণী হিসাবে আখ্যায়িত করলে একটা ঘৃণা ওনার ভিতরে যেন অভিজাত শ্রেণীর জন্য তৈরি হয়ে আছে, তার সেই প্রকাশ ওনার মুখ থেকে আমরা সবাই সকানে নিজ চোখে যা দেখলাম। কোনো ভুল দেখলাম কিনা, আপনারা কোনো ভুল শুনছেন কিনা, আমিও বা কোনো ভুল বাড়িয়ে বলছি কিনা কমেন্টস করে মন্তব্য লিখতে ভুল করবেন না যদি আমি ভুল বলে থাকি। প্রিয় দর্শক, আমরা সেই ডাক্তার শফিকুর রহমানের গতকালের বক্তব্য থেকে কি পেলাম? ওই সেই অভিজাত শ্রেণী যারা নাকি নিজেকে রাজা ভাবে, নির্বাচনের পরে মানুষকে প্রজা ভেবে মানুষের উপর জুলুম, নির্যাতন, ট্যাক্স যেভাবে পারা যায় মানুষ থেকে লুটে নিয়ে নিজের পকেট ভারী করা, নিজের বংশধরের পকেট ভারী করা, আত্মীয় স্বজনের পকেট ভারী করা, দলের নেতাদের পকেট ভারী করা, দলের কর্মীদেরকে সুন্দর সুন্দর জায়গায় বসিয়ে দেওয়া, আর দল না করার কারণে দেশের নাগরিক হয়ে বিসিএস এ ফার্স্ট হওয়ার পরেও, বিসিএস এ ভালো করার পরেও চাকরি পাবে না, কারণ তোমাদের কোটা নাই, তোমরা কোটায় পড়ো না, পড়ো না রাজনৈতিক কোটায়, পড়ো না মুক্তিযোদ্ধার কোটায়, পড়ো না দলীয় কোটায়, তাই তোমরা পাবে না চাকরি। এই বৈষম্য থেকে জাতিকে উত্তোলনের যেই ঘোষণাটি দিলেন এই ডাক্তার শফিকুর রহমান, সেই ঘোষণা থেকে জাতির মুখে আজকের কোন নিউজ পেপার আমি দেখছি না যে তাকে ছাড়া আর কোনো বড় হেডলাইন আছে, কোন সোশ্যাল মিডিয়াওয়ালা তাকে ছাড়া আর বড় করে কিছু লিখতে পারছে, বলতে পারছে। কলম লেখকরা কলমে শুধু তার নামই আসছে। কারণটা কি? কি এমন কিছু তিনি করে দিলেন গতকাল? লন্ডভন্ড হয়ে গেল অনেকের রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন। কেন রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন লন্ডভন্ড হয়েছে? জনগণ কি বলেছে? মিডিয়াতে যখন পথচারী যারা সমাবেশে যুক্ত হয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছে একাধিক মিডিয়া, 100 মিডিয়া, 1000 মিডিয়া, শুধুমাত্র কি বাংলাদেশের মিডিয়া? আমরা ওখানে দেখলাম বিদেশ থেকে একদল সাংবাদিক সেখানে গিয়েছে সংবাদ সংগ্রহ করতে, বাংলা ভাষায় বক্তব্য, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সমাবেশ, বিদেশ থেকে সাংবাদিকরা, নারী এবং পুরুষ, তাও তারা আমাদের কথায় আমরা বলে থাকি সাদা চামড়া একদম ইউরোপ আমেরিকান সাংবাদিক কেন গেলেন বাংলাদেশের জামাত ইসলামীর সমাবেশে সংবাদ সংগ্রহ করতে? তাদের কি প্রতিনিধি ছিল না সেখানে? তাদের মিডিয়ার কি লোক নাই বাংলাদেশি ওখানে? বাংলা ভাষার কথাটা তারা বুঝবে নাকি, নিবে নাকি, আনতে গেলেন কি? কত টাকা বিনিয়োগ করে তারা সেখানে সাংবাদিক পাঠিয়েছেন সংবাদ প্র্যাকটিক্যাল মাঠ থেকে সংগ্রহ করতে? এই বিষয়টাকে ছোট্ট করে দেখলে দেখা যাবে। আর যদি আপনার বিবেক বুদ্ধি থাকে তাহলে আপনি রিয়েলটা অনেক বড় কিছু যে গতকাল ঘটেছে বাংলাদেশে, ঘটাচ্ছে বাংলাদেশে, আগামীকাল বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ কিভাবে করতে হবে, দেশের মানুষ কম অনেকে বুঝলেও বিদেশের মানুষ ঠিকই বুঝতে পেরেছে। সেই কারণে তারা সাংবাদিক পাঠিয়ে প্র্যাকটিক্যাল মানুষের সংখ্যা, প্র্যাকটিক্যাল মানুষ কি বলছে, প্র্যাকটিক্যাল মানুষের কি অবস্থা ছিল, বাস্তব মাঠটা কিরকম ছিল, শহরটা কিরকম ছিল, মানুষের আশার ভিতরে কোনো ধরনের এক্সট্রা কোনো তাদেরকে ব্যয় করেছে কিনা, কোনো পয়সা দিয়েছে কিনা, ফ্রি খাবার দাবার দিয়েছে কিনা, কোনো ধরনের সহযোগিতা করেছে কিনা, নাকি মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের টাকায় খরচ করে এখানে আসছে? তাহলে কারণটা কি? এই মৌমাছির মতো মানুষ সারা দেশ থেকে ঢাকার একটি জায়গায় সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা ছিল সমাবেশটি। সোহরাওয়ার্দী উদ্যান, সেই শেখ মুজিবের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণ ছিল জাতির কাছে, এখনো তারা সেই ভাষণ দেখাচ্ছিলেন। আমরা যেটুকু জেনেছি যে সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানের একটি অংশ শেখ মুজিবের ভাষণ ছিল। আর কালকে ডাক্তার শফিকুর রহমানের ভাষণে ঢাকার শহরের অর্ধেক শহর দখলে ছিল জামাত শিবির এবং তাদের সমর্থন এবং তাদেরকে ভালোবেসে বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ। তাহলে বুঝতে হবে যে 19 তারিখে এমন একটি ট্রাম্প কার্ড খেলা হয়েছে, যেই ট্রাম্প কার্ডটি বাংলাদেশে প্রায় 25 বছর পরে খেলা হয়েছে। 25 বছর পরে কেন আমি বলছি? সেটা হলো 2000 সালে যখন একেবারে 4 দলীয় জোটের নির্বাচন হয়, সেই নির্বাচনে এরকম একটি মানুষের জোয়ার ছিল যে একসাথে বেগম খালেদা জিয়া, মাওলানা মতিউর রহমান নিজামী একসাথে নির্বাচনী প্রচারণায় যখন ছিলেন, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের মানুষের মেজরিটি সমর্থন সেদিকে ছিল। আর 2000 সালের পরে আজকে 2025 সাল, এই 2025 সাল 25 বছর পরে এসে এখন হয়েছে এটা সেই মানে খুব নিকটে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে যারা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন 25 বছর আগে, নিকটে থেকে নিজেদের স্বল্প
সংখ্যক সংসদ সদস্য নিয়ে, 2টি মাত্র মন্ত্রিত্ব নিয়ে, 3টি মাত্র মহিলা আসন নিয়ে যারা পাশে ছিলেন, আজকে তাদের পাশে বাংলাদেশের মেজরিটি মানুষ, মেজরিটি রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক জোট হচ্ছে ইসলামপন্থীদের ব্যানারে গতকাল এই জাতির সামনে তা পরিষ্কার করে দিয়েছেন। আমরা সারজিদকে দেখতে পেলাম, যখন তিনি পরে গেলেন পিছন দিক থেকে, তখন সারজিদ কেমন জানি হাত তুলে কার কাছে জানি কি মুনাজাত করছে, কার কাছে জানি কি দোয়া করছে, কার কাছে জানি কি চাচ্ছে। সারজিদ তো আরেকটি দলের সেন্টার লিডার, সেটা তো এনসিপি লিডার কেন এভাবে মহান রবের কাছে হাত তুলে দোয়া করছে আরেকটি দলের প্রধানের জন্য? এটা কি নতুন কিছু, নাকি মিডিয়াতে এটা আপনারা দেখতে পেয়েছেন? এই সারজিদের এই দোয়াটার সময় কি সারজিদ ভাবতেছিল যে তার দোয়া ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে, তার দোয়া এখন বিশ্ববাসী দেখবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখবে, সে একটি দল করে আরেকটি দলের প্রধানের জন্য এমন ভাবে দোয়া করছে যেন তার নিজের বাবার জন্য দোয়া করছে? আর ওই মানুষটাও তাদেরকে কি সন্তানের মতো আঁকড়িয়ে রেখেছেন? সেই 24 জুলাই থেকে আজ পর্যন্ত ওরা কেন এই মানুষটা কি বাবার মতো শ্রদ্ধা আর সম্মান করে যাচ্ছে? প্রিয় দর্শক, সেটাই জুলাই বিপ্লবকে ধারণ করার সবচাইতে বড় অধিনায়ক হয়ে উঠেছেন ডাক্তার শফিকুর রহমান গত 11 মাসে। ডাক্তার শফিকুর রহমান জুলাই। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।